৯৯ বছর বয়সী বিলিয়নার রঞ্জিত ডোবরিয়াল তার ১০০তম জন্মদিন উদযাপন করতে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে পার্টি দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে তিনি উইল করে গিয়েছিলেন তার প্রথম স্ত্রীর সন্তান জলি তার সকল সম্পত্তির মালিক হবে। তবে এই জলিকে কেউ কখনো চোখে দেখেনি, নামটাও কোনোদিন শোনেনি। হঠাৎ করে একদিন রঞ্জিতের সন্তান জলি হিসেবে ৩টি ছেলে নিজেদের দাবি করে। আসল জলিকে খুঁজে পেতে শুরু হয়ে যায় তদন্ত। তবে তদন্তকে ধামাচাপা দিতে সেই জাহাজের মধ্যে একের পর এক রহস্যময়ভাবে খুন হতে শুরু করে। এই খুনগুলো করছে কারা, আর এই জাহাজে আসল জলিই বাকি? এই এত মৃত্যুর পেছনের আসল রহস্য কি? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে নতুন মুক্তিপ্রাপ্ত মজাদার হাউসফুল 5 মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর সাগরে ভাসমান ক্রুজ শিপে এই চাচা আতঙ্কে প্রতিটা ঘরে গিয়ে দরজা ধাক্কাচ্ছে। কেউ দরজা খুলছে না। সে ভয়ে আবার পালাতেই যাবে। সেই মুহূর্তে আমরা তার পেছনে মাস্ক পরিহিত একজন ব্যক্তিকে দেখতে পাই। চাচা তাকে দেখে ভয় আটকে ওঠে। ব্যক্তির হাতে ছুরি রয়েছে। ছুরি নিয়ে যেই চাচাকে আঘাত করতে যাবে, চাচা ওই অবস্থায় আবারও দৌড়াতে শুরু করে। শেষমেশ একটা রুমের দরজা খোলা পেয়ে সেই রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। চাচা মুখের আঘাতের জন্য চিৎকার করতে পারছে না। এই মুহূর্তে বাইরে থেকে সেই ব্যক্তি কুড়ালের সাহায্যে দরজা ভেঙে ফেলতে চেষ্টা করে। কিছুক্ষণ পরেই লোকে থেমে যায়। চাচা ভেবে নেয় হয়তো লোকটি চলে গিয়েছে, কিন্তু সে বেলকনি থেকে ঘরে প্রবেশ করে। আবারও চাচাকে ধাওয়া করতে শুরু করে। ভাই, পুরো শিপে চাচার এই অবস্থা দেখার জন্য একজন ব্যক্তিও নেই। বাদ দেন। এবার মাস্ক পরিহিত সেই ব্যক্তি এসে চাচাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে শেষ করে ফেলে। 2 দিন আগের ঘটনা দেখানো হয়। প্রতিটা খবরে বলছে ইউনাইটেড কিংডমের সবচেয়ে বড়লোক ব্যক্তি মিস্টার রঞ্জিত ক্রুজ শিপ উদ্বোধন করছে। আর এই শিপেই তার 100তম জন্মদিনের উৎসব পালন হতে চলেছে, যেখানে থাকবে হাজারো সেলিব্রিটিরা এবং বড় বড় ব্যক্তিবর্গরা। আর এই পার্টির পুরো ম্যানেজমেন্ট করবে রঞ্জিত স্যারের বোর্ড অফ ডিরেক্টর, অর্থাৎ সিএফও মায়া, সিওও, সিএমও, সিইও। সকলের কাছে ফোন আসে। রঞ্জিত স্যার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাই সকালে দৌড়ে স্যারের ক্যাবিনে চলে আসে। ছেলে দেব তার বাবাকে বলে, বাবা, এটা ঠিক নয়, 100তম জন্মদিন অন্তত উদযাপন করে তো মরবে। রঞ্জিত স্যার আচমকা একটা শ্বাস নিয়ে থমকে যায়। চাচা মরেছে কিনা তা ঠিক নেই। সিএমও সিরাজ বলে, আপনি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। পাটেল তো অ্যাডভান্স মৃত্যুর কথা ভেবে ছবিতে ফুলের মালা বসিয়ে দেয়। রঞ্জিত স্যার আচমকা বলে ওঠে, পানি। সকলে ব্যস্ত হয়ে পড়ে। পাটেল ছবি থেকে ফুলের মালা আগেই সরিয়ে ফেলে। ডাক্তার সাহেব পানি আনি, তবে আবারও চাচা নাই হয়ে যায়। এবার ডক্টর চেক করে বলে তিনি আর দুনিয়াতে বেঁচে নেই, 100% কনফার্ম। আহারে বেচারা পাটেল। আবারও সে ছবিতে ফুলের মালা ঝুলায়। সকলে কান্নায় ভেঙে পড়ে। দেব সাদা কাপড় দিয়ে তার বাবার মুখ ঢেকে দেয়। চাচা আবারও কেসে ওঠে, আরে মরলে মরবি, এত ঢং করার কি দরকার? আবারও চেক আপ শুরু হয়। চাচা আবারও শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। এবার ডক্টর চেক করে বলে, এবার 200% শিওর বললাম রঞ্জিত স্যার আর আমাদের মাঝে বেঁচে নেই। সকলে আলোচনায় বসে এই পার্টি ক্যান্সেল করার চিন্তা ভাবনা করে। মায়া বলে, এই মুহূর্তে পার্টি ক্যান্সেল করতে গেলে তার কারণ আমাদের সকলকে দেখাতে হবে। আর মৃত্যুর খবর জানতে পারলে স্টক মার্কেট ক্রাশ হয়ে যাবে। সবাই চাচ্ছিল এই কোম্পানির ওয়ারিশ হিসেবে দেবের নাম সবার কাছে উল্লেখ করবে। তবে সিরাজ বলে, নাম উল্লেখ করার আগে অবশ্যই আমাদের একটা লিগ্যাল ওপিনিয়নের প্রয়োজন রয়েছে। তখন তাদের ফ্যামিলি উকিল লুসিকে ফোন করা হয়। তৎক্ষণাৎ সেখানে লয়ার লুসি চলে আসে। এরপর লকার থেকে রঞ্জিত স্যারের রেখে যাওয়া একটা হলোগ্রাম সকলের উদ্দেশ্যে চালু করে। আচ্ছা মিয়া হাজির, তবে সে ধরাছোঁয়ার বাইরে। রঞ্জিত বলে, ক্যাপ্টেন সাবির, একটা কথা মাথায় রাখবে, শিপ চালাও কিংবা জাহাজ, ড্রাইভার কিন্তু ড্রাইভারই হয়। এরপর রঞ্জিত স্যার আখরি বাস্তা এবং বাটু পাটেলের কাছে গিয়ে বলে, তোমরা দুজন আমার জন্য যে কাজ করেছো তার জন্য আমার মন চায় 2 হাত দিয়ে তালি বাজাই, যেন তোমাদের চেহারা বিগড়ে যায়। যাই হোক, সকলের সাথে কথাবার্তা শেষে রঞ্জিত স্যার তার দ্বিতীয় স্ত্রীর ছেলে দেবের কাছে গিয়ে বলে, তুমি আমার দ্বিতীয় স্ত্রীর ছেলে হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, আমার সম্পত্তির হকদার ব্যক্তি হবে আমার প্রথম স্ত্রীর ছেলে জলি। এই নাম শুনে সকলে চমকে ওঠে, কারণ তারা কখনো জলিকে দেখা তো দূরের কথা, এই নামও শুনিনি। রঞ্জিত দেবের কাছে গিয়ে বলে, আমার জন্মদিনে দেব তোমার ভাই আসছে, তাই বাবা এখন তোমার দায়িত্ব যেন তোমার ভাই তার হকের সম্পত্তি পায়। আর লুসি, যদি জলি না আসে তাহলে আমার সকল সম্পত্তি এখানে থাকা সকল ব্যক্তিদের মাঝে ভাগ করে দেবে। এই বলেই রঞ্জিত স্বর্গে চলে যায়। দেব সকলের উদ্দেশ্য বলে, আমাদের ঘরের ওয়ারিশ
আমার ভাই আসছে, এখন সময় বড় একটা পার্টি করার। পরদিন যথাক্রমে সকল আমন্ত্রিত ব্যক্তিবর্গরা শিবে এক এক করে আসতে শুরু করেছে। সন্ধ্যার সময় সকলেই বসে আড্ডা দিচ্ছে। কোম্পানির সিওও বেদি এসে বলে, আচ্ছা জলি যদি এসে পড়ে আমরা তাকে চিনব কি করে? লুসি বলে, আমি আপনাদের সকলকে বলতে ভুলে গিয়েছিলাম, জলিকে চেনার জন্য রঞ্জিত স্যার আরও একটা ফাইল রেখে গিয়েছেন, যেখানে স্পষ্টভাবে বর্ণনা করা রয়েছে জলি বামহাতি। এই সময় ফাইল থেকে কাগজ পড়ে যায়। লসি কাগজটা তুলতে গেলে সিরাজ দুষ্টমির নজরে কাগজ মুড়িয়ে আকাশের চাঁদ দেখতে চায়, তবে এই কাগজে তো আর জুম করার অপশন নেই, তাই তার দেখাও হয় না। 2 নাম্বার হচ্ছে শরীরের যে কোনো স্থানে জন্মদাগ রয়েছে, আর তার বিয়ে কোনো এক বিদেশি মেয়ের সাথে হয়েছে। কিছুক্ষণ পরেই শিবে এক দম্পতি হাজির হয়। এই হচ্ছে জালাবুদ্দিন ওরফে জলি। সিরাজ তাকে স্বাগতম জানিয়ে জড়িয়ে ধরে। সিরাজ বলে, রঞ্জিত স্যার আমার জন্য অনেক করেছে, এই যে দেব স্যার আপনার ভাই। 2 ভাই কোলাকুলি করে। জালাব তার স্ত্রীর সাথে দেবের পরিচয় করিয়ে দেয়। জালাবের স্ত্রী বলে, আমি আফগানিস্তানের মেয়ে, আর বর্তমানে বেগম সারা আক্তার। বেদি বলে, আচ্ছা জলি, তোমার পাসপোর্টটা আমাকে দেখাও তো। জালাব বলে, পাসপোর্ট আমার স্ত্রীর কাছে, এই নিন। ও আচ্ছা, ডান হাতে দিচ্ছি কেন সন্দেহ করছেন না? আসলে ভদ্রতার খাতিরে এই কাজ করা। তাহলে তো নিশ্চয়ই এটাও বলবেন আমার জন্মদাগ আছে কি না। এই নিন দেখুন, আমার জন্মদাগ এখানে। সিরাজ দূর থেকে জন্মদাগ পরিষ্কার না বুঝতে পারলে কাছে গিয়ে বিষয়টা দেখার চেষ্টা করে। আর একটু ভালো করে দেখো, দরকার হয় শরীরের ভেতরে ঢুকে দেখো। জালাবুদ্দিন বলে, আপনাদের বিশ্বাস করানোর জন্য আমাকে আর জলির কত প্রমাণ দিতে হবে? দেব মেনে নেয় এইটাই তার ভাই। প্রায় 2 ভাই কোলাকুলি করতেই যাবে, এই মুহূর্তে এন্ট্রি হয় আর এক দম্পতির। ওই হই, মনে হয় লটারি লেগে গিয়েছে। দেখা যায় কোমর দুলিয়ে একে বেঁকে এক জোড়া টুনটুনি চলে এসেছে। এই হচ্ছে জলভূষণ ওরফে জলি। নামে কি আর প্রমাণ হয়? এই দেখুন আমার জন্মদাগ। সিরাজ তার বক্তব্য শুরু করে, যেমন বক্তব্য জালাবুদ্দিনের সাথে সে করেছিল। এরপর জলি 2 এর সাথে জলি 1 এর পরিচয় করিয়ে দেওয়া হয়। আর কি, পাড়ার কাকিমাদের মতো ঝগড়া শুরু হয়। থাক, আমরা না হয় প্রতিবেশী হিসেবে জানলা থেকে এই বিষয়টা দেখি। ও, এই জলি 2 এর একটা সমস্যা রয়েছে, সে যেখানে সেখানে যে কোনো সময় ঘুমিয়ে পড়ে। 2 জলির মধ্যে ক্যাচাল দেখে দেব রেগে বলে ওঠে, টাকা জিনিসটাই এরকম, সব জায়গায় ক্যাচাল বাঁধিয়ে দেয়। এবার আমি বের করেই ছাড়বো কার কাঁধে আমি হাত রাখবো বা কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই মুহূর্তে এন্ট্রি হয় আরো এক দম্পতির। ভাই, এ মনে হয় পোলিওর অভাবে রোগাক্রান্ত হয়ে গিয়েছে। দেখেন না, একে বেঁকে পোলট্রি খেতে খেতে সকলের সামনে এসে দাঁড়ায়। আমাদের টিয়া পাখি তাকে দেখে কিন্তু চিনে ফেলে। টিয়া পাখির কিন্তু জন্মান্তরের শত্রু। চেষ্টা করে দেখুন তো, টিয়া পাখি এই মুহূর্তে কোন মুভির সিনের কথা মনে করেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমার নাম জুলিয়াস ওরফে জলি। আমার বাবা কোথায়? বাবা, তুমি কোথায়? কি হয়েছে, আপনারা কোনো উত্তর দিচ্ছেন না? তার মানে কি আমার বাবা আর বেঁচে নেই? অপর পক্ষ থেকে হ্যাঁ উত্তর আসে। পেন্সিলের কলিজা তো ফেটে যাচ্ছে। যাক, আগলা কান্না দেখার কোনো দরকার নেই। সিরাজ এসব নাটক আর সহ্য করতে না পেরে দাঁত খিটিমিটি দিয়ে আবারও সেই নিয়ম মাফিক লেকচার শুরু করে। এখন দেখা যাচ্ছে জলি 3 জন। প্রমাণের লড়াই শুরু হয়ে যায়। জুলিয়াস বলে, আরে এরা সব নকল জলি, আর তাদের স্ত্রী সাজিয়ে 2 দিনের জন্য এসব মেয়েদের ভাড়া করে এনেছে। এদের কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় এরা ফরেনার? ফরেনার কাকে বলে তা আমার বউকে দেখে শিখুন। আচ্ছা বেবি, তুমি যে ফরেনার, একটু ডেমো দেখাও তো। কি সুন্দর ডেমো, তাই না? নিন, আপনারাও একটু ডেমো দেখে নিন। আবারও ক্যাচাল বেঁধে যায়। দেব রেগে বলে, জালাবুদ্দিন, জলভূষণ, জুলিয়াস, বাবা আমাকে আমার ভাই জলিকে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। ডাক্তার, এই 3 জনের ডিএনএ টেস্ট করুন। আগামীকাল সকাল 10টার মধ্যে এই টেস্টের রিপোর্ট চাই। ততক্ষণ এই 3 জনের বউ সহ এদের পার্টিতে ব্যস্ত রাখো। পরদিন সকালে পার্টির আনন্দে মেতে ওঠে সকলে। পার্টি করতে করতে রাত হয়ে যায়। পার্টির ড্রিঙ্কসের সাথে কেউ একজন কিছু মেডিসিন মিশায়। এরপর সকলেই সেই ড্রিঙ্কস পান করে। অন্য একটা রুমে মুভির প্রথমে দেখানো সেই মাস্কম্যান কিছু জিনিসপত্র নষ্ট করছিল। এরপর সম্ভবত ফরেন্সিক টেস্ট রিপোর্ট নষ্ট করা শুরু করে। ঠিক এই মুহূর্তে ডাক্তার চলে আসে। আর এর পরের সিন আমরা মুভির শুরুতেই দেখেছি। অবশেষে মাস্কম্যান ডাক্তারকে শেষ করে ফেলে। সকালবেলা ক্লান্ত চোখে জুলিয়াসের ঘুম ভাঙে। ঘুম ভেঙে লাল পানি খাওয়া শুরু করে। এ বাবা, জুলিয়াসের তো অনেক বড় একটা লেজ হয়েছে। এরপর নিজের বেডে গিয়ে দেখি মেয়েটা এখনো শুয়ে রয়েছে। জুলিয়াস বলে, হ্যালো মালাইকা, এখন ওঠো। মেয়েটি বলে, আর কত করবে? আরে কি করবে? যখন দুজন দুজনের চেহারা দেখে যেন আকাশ থেকে পড়ে। যাই হোক, যা হয়েছে হয়েছে,
তাদের তো কিছু মনে নেই, তাই বিষয়টা ধামাচাপা দিয়ে যে যার মতো স্বামী স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে। শিপে থাকা সকলের মধ্যে যেন অদ্ভুত কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তারা কোনো সত্যকে গোপন করার চেষ্টা করছে। আমাদের লেজওয়ালা জুলিয়াস খুঁজতে খুঁজতে জলি 2 এর রুমের মধ্যে প্রবেশ করে। শরীরের কমফোর্ট সরাতেই এখানে থাকা দুজনকে দেখেও তারা চমকে ওঠে। মানে এরা নিজেরাও বুঝতে পারছে না একে অপরের সাথে কিভাবে একই ঘরে তারা রয়েছে। নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখে শাসি তো পুরোপুরি ভেঙে পড়ে। মুখে লিপস্টিকের ছাপ, ঠোঁটটা একটু কেটে গিয়েছে। এসব দেখে শাসি আরো কষ্ট পায়। জলভূষণ বলে, দেখো শাসি, আমি কিছুই জানি না, আমি তো বুঝতেই পারলাম না এসব কিভাবে ঘটলো। জুলিয়াস রেগে গিয়ে বলে, এখনই আমি তোমার স্বামীকে গিয়ে বলছি তার আফগানি স্ত্রী অন্য পুরুষের সাথে কি ঘটনা ঘটিয়েছে। তবে বাইরে এসে দেখা যায় এখানে তো ছেলে ছেলে কাণ্ড শুরু করেছে। ইস, ছি, আমাদের জালাবুদ্দিন বুঝতেও পারেনি তার সাথে গতকাল রাত্রে কি ঘটে গিয়েছে। শেষমেশ কিনা একটা ছেলের সাথেই তার রাত কাটাতে হয়েছে। যাই হোক, সকলে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ কারো শরীরে স্ক্র্যাচ হয়েছে তো কারো জামা কাপড় বদলে গিয়েছে। কারো এই ব্যাপারে কোনো ধারণাই নেই কালকে রাতে কি ঘটেছিল। তবে ডাক্তার সাহেবের ফোন, কস্টিউম, স্টেটাস্কোপ, ডাক্তারের শু সবকিছুই তাদের অজান্তে তাদের কাছে রয়েছে। এমনকি আমাদের জুলিয়াসের ছোট প্যান্টের মধ্যে বন্দুক ঢুকানো ছিল। সকলে মিলে পার্টির স্থানে চলে যায়, যদি কোনো ধরনের ক্লু পেয়ে যায় সেজন্য খোঁজাখুঁজি শুরু করে। তবে আড়াল থেকে সকলের ওপর নজরদারি করে কেউ একজন এসব দেখছিল। সবাইকে খুঁজে পাওয়া গেলেও জুলিয়াসের স্ত্রী কাচিকে কোথাও দেখা যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে কাচির ফোনে রিংটোন বেজে ওঠে। ফোনটা খুঁজে পাওয়া যায়, তবে ফোন কভারে কারো কাটা আঙুল পাওয়া যায়। সকলেই এ বিষয়ে খুব চিন্তিত, এই আঙুলটা কাচির নয় তো। এই মুহূর্তে দূর থেকে লাশ লাশ বলে কেউ চিৎকার করে। জুলিয়াস আতঙ্কে সামনে এগিয়ে যেতে শুরু করে, তবে তাকে ধাক্কা দিয়ে জালাবউদ্দিন আতঙ্কে সামনে এগিয়ে যায়। ইস, মার পড়ে না মাসির পড়ে। হয়তো কাচির সাথে জালাবউদ্দিনের কোনো ইটুস পিটুস নিশ্চয় রয়েছে। তবে এসে দেখতে পায় পাস্তা সাহেব তার পাখি গুছির জন্য কান্না করছে, কারণ তার পাখির বডি পাওয়া যায় না, তবে পালক পাওয়া গিয়েছে। তাই ধারণা করে নেয় হয়তো তার পাখিকে কেউ মেরে ফেলেছে। পাস্তা সাহেব বলে, তোমরা তিনজন কাল রাতে এখানে ছিলে না? তারা তিনজন মনে করে রাতের বেলা ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় তারা কিচেনে এসেছিল। সেখানে পাস্তা আর পাটেল দুজনে ছড়ি নিয়ে লড়াই করছিল, আর পাশে সেই পাখি বসেছিল। জুলিয়াস বন্ধুদের নিয়ে এদের ঝগড়া থামাতে চেষ্টা করে। দূর থেকে পাখির শত্রুতার কথা মনে পড়ে যায়, তাই প্রতিশোধ তুলতে গুছি সাহেব দৌড়ে জুলিয়াসের উপর আক্রমণ করতে যায়। এই নিয়ে তাদের মধ্যে ছোটখাটো লড়াই শুরু হয়ে যায়। 3 ছেলে আর 1 পাখি। তবে তাতে কি, আমাদের পাখি তো একাই 100। এত প্রেশার নিতে না পেরে জলভূষণ ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর হাতে রইল মাত্র 2 জন খেলোয়াড়। জালাব ভ্যাকুম ক্লিনার দিয়ে পাখিটিকে মারতে চায়। এই মুহূর্তে জুলিয়াস চিৎকার করে এসে বলে, এর বাবাকেও আমি ভুলবশত ভ্যাকুম ক্লিনার দিয়ে মেরে ফেলেছি, এটা অন্যায়। তবে আমাদের ঘুমন্ত রাজা ঠাস করে সুইচের উপর পড়ে যাতে সুইচ অন হয়ে যায়। আবারও ছেলের প্রাণ বাবার মতোই ভ্যাকুম ক্লিনারের মাধ্যমে শেষ হয়ে যায়। বর্তমানে পাস্তা বলছে, আমি জানি গুচিকে পাটেল মেরেছে। এই বলেই তার ভালোবাসার পাখির জন্য কান্না শুরু করে। পাটেলের কথা মনে পড়তেই মাথায় আসে গতকাল রাতে তো মারামারির এক পর্যায়ে পাটেলকে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। দ্রুত ফ্রিজ খোলা হয় আর ফ্রিজের মধ্যে থেকে মমি বেরিয়ে আসে। কিছুক্ষণ পর জুলিয়াস বলে, প্রথমে ওর বাবা আর এখন ছেলে গুছি, এরপরে প্রতিশোধ নিতে আবার কেউ জন্ম হবে। এ সময় জালাদ দৌড়ে এসে বলে, কাছিকে কোথাও মেলেনি, তবে তার ব্যাগ পাওয়া গিয়েছে। কোনো ধরনের ক্লু পাওয়া যায় কিনা সেজন্য ব্যাগ ওপেন করে দেখতে পায় তার মধ্যে একটা বেলুন, হাতকড়া, পলিথিনের মধ্যে একটা মাছ, একটা বেগুন, কিছু টাকা, মাস্ক আর একটা চাবি পাওয়া যায়। চাবি দেখে জলভূষণের মনে পড়ে যায় মাতাল অবস্থায় কাল রাতে তারা লাকি ড্রয়ে হুন্ডা চালিয়েছিল। সকলেই হুন্ডার কাছে যায়। এরপর টায়ারের নিশানা অনুযায়ী কাছিকে খুঁজতে খুঁজতে সামনে এগোতে শুরু করে। জলভূষণ মনে করার চেষ্টা করে গাড়ি চালাতে চালাতে অন্য ফ্লোরে এগিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে কোনো মেয়ের দুটো পা দেখা যায়। জুলিয়াস শোক পালন করবে কি? তার শালা জালাব তো তার থেকে 1 পা এগিয়ে। একে অপরের সাথে এই দুর্লভ পরিস্থিতিতেও দেখা হওয়ার পরে তারা গান শুরু করে। আরেকজন তো জেরা করতে শুরু করে। জ্যাক সবকিছু বাদিয়ে কোনো মতে টেনে হিঁচড়ে তাকে বাইরে বের করে। এই মুহূর্তে সেখানে মায়া চলে আসে। মায়া বলে, ডক্টর এখনো আসেনি, তার তো সকাল 10টার মধ্যে এখানে আসার কথা ছিল। দেব বলে, তাকে ফোন দাও। ডক্টরকে ফোন দেয়া হলে রিং এর আওয়াজ শোনা যায়। চেক করলেই জালাবের পকেট থেকে ফোন বেরিয়ে আসে, আর সাথে সাথে সে কাটা আঙুল। দেবের লোকেরা সকলেই আতঙ্কিত হয়ে যায়। দেব জালাবকে ধরে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এই সময় ছাদের গ্লাস ভেঙে ওপর থেকে ডাক্তারের বডি নিচে পড়ে, আর সেই কাটা আঙুলটি ছিল ডক্টর জালাবের। জালাব সন্দেহ করে মাতাল অবস্থায় ভুল করে হয়তো ডাক্তারের আঙুল সে কেটে ফেলে। জুলিয়াস চিন্তা করে সে আবার ডক্টরকে খুন করেনি তো। দেব বলে ডক্টরের মৃত্যুর জন্য সবচেয়ে লাভবান হবে মিথে জলিরা, তাই তোমরা তিনজনেই আপাতত প্রধান আসামি। যতক্ষণ না পুলিশ আসছে ততক্ষণ তোমরা তিনজনেই শিপের মধ্যে জেলে বন্দী থাকবে। জেলের মধ্যে তারা তিনজনেই আলোচনায় বসে। এদের মধ্যে আসল জলিত কেউই নয়, সকলেই একে অপরকে হায়ার করেছে। কাচি মূলত জালাব এর গার্লফ্রেন্ড। জুলিয়াস এত সম্পত্তি পাওয়ার জন্য ফরেনার কাচিকে হায়ার করে, আর কাচি তার বয়ফ্রেন্ড জালাবকে এ ঘটনা বলে দেয়। যেহেতু কাচি জুলিয়াসের সাথে যাবে, তাই জালাব সারাকে তার পার্টনার সাজিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে। আর সারা আবার জলভূষণের গার্লফ্রেন্ড, তাই জলভূষণ শশীকলাকে তার সাথে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সবার তো পার্টনার আছে, তাহলে শশীকলার কি হবে? আচ্ছা, শশীকলা না হয়ে জুলিয়াসের পার্টনার হয়েই যাবে। তবে তারা ভালো করে বুঝে গিয়েছে জলি হতে গিয়ে তারা বিরাট ঝামেলায় ফেসে গিয়েছে। পরবর্তীতে ইউকে পুলিশ অফিসার দিধু এবং তার কলিগ বাবাকে দেখানো হয়। এই ব্যক্তির নামই বাবা। তারা একটা মিশনে নেমেছে, তবে বেপরোয়াভাবে কাজ করার জন্য উপরি বিভাগ থেকে তাদের সাসপেন্ড করা হয়। দুজনে এই বিষয়টা নিয়ে চিন্তিত। এই সময় বাবার ফোনে মায়া ফোন করে। মায়া হচ্ছে বাবার এক্স ওয়াইফ। বাবা বলে, তুমি এখনো বেঁচে আছো নাকি? ফোন করেছো কেন বলো? মায়া বলে, রঞ্জিত স্যারের শিপে ডক্টরের মার্ডার হয়েছে। আমি ভাবলাম এই তদন্তের জন্য তোমার থেকে বেস্ট কেয়ার হতে পারে। বাবা রাগ দেখিয়ে ফোন কেটে দেয়। তবে দিধু তার মাথায় বন্দুক ধরে বলে, তুই আর আমি শিপে যাব। বাবা বলে, আমরা তো সাসপেন্ড হয়েছি। আরে সাসপেন্ড হয়েছি তো কি হয়েছে? এই কথা তুই আর আমি ছাড়া তো কেউ জানে না। যদি আমরা কেস সলভ করতে পারি তাহলে আবারও আমরা চাকরি ফিরে পাবো, আর তার সাথে সুনাম তো হবেই। রাজি না হয়ে তো আর উপায় নেই। এদিকে শিপের মধ্যে সকলে মিলে অনেক কষ্টে পাটেলের কাছ থেকে জেলের চাবিটা নিয়ে জেলের তালা খুলে ফেলে। ছেলেরা যায় ডক্টরের লাশের কাছে, আর মেয়েরা যায় ডিএনএ টেস্টের রিপোর্ট খুঁজতে। কফিনে ড্রয়ার খুলতেই আমরা রঞ্জিত স্যারকে দেখতে পাই। সকলে সিদ্ধান্ত নেয় সমুদ্রে এই বডি ফেলে দেবে। তবে সকলেই তো জানে তারা তো জেলে রয়েছে, তাহলে কিভাবে সকলের চোখ ফাঁকি দিয়ে লাশ নিয়ে তারা এই কাজটা করবে? মাথায় বুদ্ধি ঢিলা চলে আসে। সকলেই রঞ্জিতের লাশকে কার্পেটে মুড়ে নিয়ে যেতে চাইলে পাটিল সাহেব এসে বলে, কি ভেবেছিলে চোখে ধুলো দেবে? আগে বলো জেল থেকে বাইরে কিভাবে বের হলে? জলভূষণ বলে, স্যার আপনি কেমন সিকিউরিটি অফিসার এটাও জানেন না? জেলের কয়েদিদের সাজা কমানোর জন্য নানা ধরনের পরিশ্রমমূলক কার্যক্রম করতে দেওয়া হয়। ওই ক্যাপ্টেন আমাদের এসব কাজ দিয়েছে। কথা বলবেই, কার্পেট ধরেও তো কথা বলা যায়। বেচারাদের তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে। পাটেল পরিস্থিতি দেখার জন্য কার্পেটের ভেতরে হাত দিয়ে টেনে হিঁচড়ে কতগুলো চুল নিয়ে আসে। আরে এত অপরিষ্কার কার্পেট, যাও দ্রুত পরিষ্কার করে নিয়ে আসো। পাটেল তো চলে যায়। তবে তারা চিন্তা করে বডির মাথা তো অন্য সাইডে ছিল, তাহলে এই পাশ থেকে পাটেল চুল কিভাবে বের করলো? ছি, এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, সামনে চলুন। মেয়েরা সাপের মতো পিছলে লুকোনো রাস্তা দিয়ে ল্যাবের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে তিনজন বডি নিয়ে যাওয়ার পথে লয়ার লুসি লিফটের মধ্যে থাকা অবস্থায় তাদের দেখে ফেলে। তারা তিনজনেই চেহারা ঢাকতে কার্পেট খুলে ফেলে। রঞ্জিতকে একটা ট্রলির গাড়িতে বসায়। লুসি তাদের দিকে এগিয়ে যেতেই যাবে, এ সময় লিফট বন্ধ হয়ে লুসির জামার একাংশ আটকে যায়। লুসি তো পড়ে যায় মাইনটা চিপায়। আর এদিকে রঞ্জিতের লাশ তো ট্রেন চালিয়ে পালাতে শুরু করে। রঞ্জিতের লাশকে তো তাদের হাতের কবজায় পেতেই হবে, নাহলে রঞ্জিতের মাধ্যমেও তো ডিএনএ টেস্ট করে তাদের ফাঁসি নিশ্চিত করা হবে, কারণ তারা তো আসল ছেলে নয়। যাই হোক, ট্রেন ধরতে তিনজন ছেলেই দৌড় দেয়। অবশেষে রঞ্জিত স্যার ট্রেন থামিয়ে নিরিবিলি একটা সিটে বসে। তারা তিনজন রঞ্জিত স্যারের কাছে চলে আসে। তবে চারিদিকে মানুষ, সকলের চোখের আড়াল করতে মৃত মানুষের চোখে চশমা দেয়া হয়। এই সুন্দরী এসে তো বুড়ো বেটার সাথে ইটিফিটি শুরু করে দেয়। টাকার পাওয়ার বলে কথা। আর এরাও তালে তাল মিলানোর চেষ্টা করে। মেয়েটি চলে গেলে তিনজনেই রঞ্জিতকে নিয়ে কেড়ে পড়ে। এদিকে ল্যাবের মধ্যে প্রবেশ করে মেয়েগুলো ডিএনএ টেস্টের রিপোর্ট ফর্মুলা সব নষ্ট করে ফেলে। এই মুহূর্তে বেদি সেখানে চলে আসে। এরপর ডাক্তারের লাশের ড্রয়ার খুলে কিছু একটা খুঁজতে থাকে। এই বিষয়টা শশীকলা তার ক্যামেরায় রেকর্ড করে নেয়। বেদি এরপর ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। পরবর্তীতে কোনো মতে সকলের চোখ ফাঁকি দিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করে দরজা লক করে দেয়। তারা চাচ্ছিল জানলা থেকে লাশটা বাইরে সমুদ্রে ফেলে দিতে, তবে জানালা লক করা। এই সময় দরজা কেউ নক করে। তারা দ্রুত বডিটিকে আলমারির মধ্যে রাখে। এরপর দরজা খুললে মেয়েরা প্রবেশ করে। মেয়েরা বলে, খেলা শেষ, বেদি হচ্ছে আসল ক্রিমিনাল। এরপর তারা সেই ভিডিওটি দেখিয়ে বলে, বেদি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ডক্টরের বডিতে রাখে। এরপর সে সবকিছু প্রমাণ মুছে ফেলে। যাক, তাও ভালো, এখন জলভূষণ শান্তিতে ঘুমাতে পারবে। এরপর তারা সিদ্ধান্ত নেয় মেয়েরা দ্রুত জেলে চলে যাবে।
কারণ যে কোনো সময় পুলিশ সেখানে চলে আসতে পারে আর ছেলেরা লাশটাকে ফেলে তারপর জেলে প্রবেশ করবে। আলমারির অন্য পাশের দরজা ওপেন করলেই দেখা যায় সেখানে বেদি মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর এই দুই ব্যাককল কথা বলতে বলতে চেহারা না দেখেই বেদিকে নিয়ে বেরিয়ে পড়ে। ভাই, আগেটা তো চোখে সানগ্লাস দেওয়াতে কেউ দেখলেও বুঝতে পারবে না যে মৃত মানুষ ছিল সে। তবে এর কপালে তো গুলির চিহ্ন রয়েছে, এর বিষয় কি করে সামলাবে? এতক্ষণে পুলিশ অফিসাররা হেলিকপ্টারে করে শিপে উপস্থিত হয়। এরা লুকোচুরি খেলতে গিয়ে পরিচিত পর শেষমেশ পুলিশের সামনেই ধরা পড়ে। পুলিশ দেখে জুলিয়াস বলে, স্যার, আপনি যেরকম মনে করছেন সেরকম কিছুই না। পুরো বিষয়টা আমি আপনাকে খুলে বলছি। আমরা ডক্টরের আসল কিলারকে খুঁজে বের করেছি। আসল খুনি হচ্ছে বেদি। পারেল আস্তে করে পুলিশের কাছে গিয়ে বলে, ওদের কাছে যে লাশ রয়েছে ওটাই বেদি। জুলিয়াস বলে, কিছু মনে করবেন না স্যার, আপনারা শুধু শুধু এখানে এসে হেলিকপ্টারের তেল নষ্ট করেছেন। কেসটা তো আমরা নিজেরাই সলভ করে নিয়েছি, ধন্যবাদ বলার দরকার নেই। এর ক্রেডিট আপনারা নিতে পারেন, সমস্যা নেই। তোমাদের কি পুলিশকে গাধা মনে হয়? তোমাদের করা কাজের ক্রেডিট পুলিশ নেবে? এত বড় একটা কাজ করেছো, এর রেকর্ড করার দরকার আছে, তাই না? তাই তাদের সুন্দর করে একটি সেলফি নেয়। টিভি লেখার পাখা গজায় মরিবার তরির। নিজেদের মরণের সাক্ষী নিজেরাই সুন্দর করে দিয়ে দিচ্ছে। এবার চোখ পড়ে সেলফি ক্যামেরাতে। ক্যামেরা জুম করলে দেখে এ তো বেদি। আহা, বেচারারা মহাবিপদে পড়ে গিয়েছে। ধুর, যত সব বিপদ আমার কপালেই জোটে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। একে একে তিনজনের জিজ্ঞাসাবাদ শেষ হয়। এদিকে জাহাজের ক্যাপ্টেন কারো একজনের ব্যাগ পাল্টে দেয়। অন্য সাইডে মেয়েরা রঞ্জিতের লাশ ফেলার জন্য ড্রয়ার খুললেই দেখে সেই স্থানে রঞ্জিতের লাশ নেই। ততক্ষণে দুই অফিসার সেই রুমে ঢুকে পড়ে। মেয়েরা আলমারির মধ্যে লুকিয়ে থাকে। দুই অফিসার এই কেসের বিষয়ে কথাবার্তা বলছিল। তখন সেই রুমে মায়া প্রবেশ করে। এতদিন পর নিজের স্বামীকে দেখে নিজেকে সামলে রাখতে পারে না, গায়ের উপর ঢলে পড়ছে। কি এমন আছে এই বাবার মধ্যে যে এত সুন্দরী বউ পেয়েছে সে? এটা আমার কথা নয়, এ কথা মনে মনে দিদু বলছে। তৎক্ষণাৎ সেখানে লিসুও চলে আসে। এ বাবা, এ তো বাবার গায়ের উপর ঢলে পড়ছে। দিদু বলে, কি রে বাবা, যেখান সেখান থেকে মেয়েরা এসে তোর গায়ের উপর ঢলে পড়ছে কেন? বাবা বলে, আরে ওরা তো দরজা দিয়ে এসেছে, এখন আমি যদি আলমারি খুলি সেখান থেকেও কি মেয়েরা আমার জন্য চলে আসবে? ইস রে, চিচিং ফাক। দেখ দিদু, আমি এদের চিনি না। আয় চিকনি চামেলিরা, এখানে কি ধরনের খেলা খেলছো তোমরা? সকলের মধ্যে ক্যাচাল লেগে যায়। দিদু রেগে বলে, আমি বুঝতে পেরেছি, এরা জলির তিন বউ কোনো না কোনো কিছু খোঁজ করতে এসেছে। বাবাকে এক পাশে টেনে নিয়ে দিদু বলে, দেখ বাবা, অনেক হয়েছে। এখানকার সত্য বের করার জন্য আমাদেরকেও এদের সাথে খেলা খেলতে হবে। তাই অফিসাররাও আবার এদের তিনজনকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এখানেও মজার কিছু সিন হয়। এক পর্যায়ে দিদু রেগে গুলি ছোড়া শুরু করে। জুলিয়াস রেগে বলে, অনেক হয়েছে, আপনি চাইলে যে কোনো সময় আমাদের গুলি করতে পারেন না। আমরা ইউকেতে সেটেল হতে যাচ্ছি, এরকম করলে আমরা কিন্তু আপনার সাথে কথা বলবো না। আমরা দরকার হয় আপনার সিনিয়রের সাথে কথা বলবো। এ কথা শুনে সিনিয়র সাহেব বীরত্ব দেখাতে তাদের উপর ভালো করে পানিশমেন্ট দেয়া শুরু করে। এরপর তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। দিদু বাবাকে কিলারের বিরুদ্ধে পাওয়া প্রমাণ দেখায়। তাই কিলারের রুমটা চেক করে প্রমাণের বিষয়টা কনফার্ম হওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয়। এরপর অফিসাররা সকলকে জেল রুমে উপস্থিত থাকতে বলে। তারা কিলারের পরিচয় জেনে গিয়েছে। সবাই জেল রুমে উপস্থিত হয়। দিদু বলে, ডক্টর যখন মারা যায় তার আগেই তার আঙুল কাটা হয়েছিল। যেহেতু আঙুল কাটা পড়েছে তাই সে দ্রুত ল্যাবের দিকে দৌড়াতে শুরু করে। তবে সেখানে কেউ তাকে জোর করে বাদাম খাইয়ে দেয়, যার জন্য তার অ্যালার্জির চাপ বাড়ে। অ্যালার্জির চাপে সে দৌড়ে পাগলের মতো ওষুধ খুঁজতে থাকে। তবে সেই মুহূর্তেই এ সময় কেউ একজন অ্যালার্জির ইনজেকশন তার শরীরে পুশ করে। এরপর ওর শরীর টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছিল। তবে সেই ব্যক্তিও খুনি নয়, কারণ যে টেনে হিঁচড়ে কতদূর নিয়ে গিয়েছিল সে তার জুতো নিয়ে চলে গিয়েছিল। এসব কথা শুনে তিন বন্ধু কনফার্ম হয় তারা কেউ হত্যা করেনি। অর্থাৎ পুলিশও বুঝে যায় এদের তিনজনের কেউই খুনি নয়। ডক্টরকে তাহলে কে হত্যা করেছে? ডক্টর আর বেদের কিলার হচ্ছে দেব, কারণ দেবের সিগারেটের বার্ড বেদের রুমে পাওয়া গিয়েছে। এরপর দেবের রুম যখন চেক করা হয় ঠিক তখন একটা কভার ফটোতে দেবের সাথে একটা কলমের ছবি দেখতে পাওয়া যায়, যে কলমটি ডক্টরের পকেটে ছিল। এমনকি আমরা দেবের জুতার নিচে এই চিপটি পেয়েছি, আর এই চিপের দ্বিতীয় টুকরো ল্যাবে ভাঙা পড়েছিল। দেব বলে, আপনারা কোনো বড় তথ্য মিস করে যাচ্ছেন। আসল খুনিকে না ধরে আমাকে ভুল বুঝছেন। এমনিতেও তো আমি অনেক সম্পত্তি পেতাম, তাহলে ডক্টরকে মেরে আমার কি লাভ? আমাকে কি আপনাদের পাগল মনে হয়? এতগুলো প্রমাণ আমি ছেড়ে যাব?
খনি তোমাদের মধ্যেই কেউ রয়েছে। তোমাদের সকলের জীবন বিপদে রয়েছে। দেবকে জেলে বন্দি করা হয়। সকলেই সেই স্থান থেকে চলে যায়। দেব জুলিয়াসকে ডেকে বলে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এমনটা করিনি। এ কথা শুনে জুলিয়াস চলে যায়। তবে মনের মধ্যে এক রহস্য থেকেই যায়। সে একাই রাতের বেলা ক্রাইম স্পট ভালো করে দেখতে শুরু করে। এই মুহূর্তে সেখানে দুটো বানরকে দেখে আচমকা জুলিয়াস ভয় পেয়ে যায়। এমনিতেই জুলিয়াসের অনেক প্রাণীর সাথে শত্রুতা রয়েছে, তাই বানরদের সাথেও জুলিয়াস কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে দেয়। দুই পক্ষই তুমুলভাবে মারামারি শুরু করে। এক পর্যায়ে বানর ঠাস ঠাস করে জুলিয়াসের মাথায় আঘাত করে। জুলিয়াস মাথা ঘুরে নিচে পড়ে যায়। যদিও এই মুহূর্তে নিচে একটা ডায়মন্ড দেখতে পায়। জুলিয়াস তার হাতের ব্রেসলেট দেখে, আর সে বুঝতে পারে দেব আসল খুনি নয়, কারণ যার হাতের ব্রেসলেট থেকে এই ডায়মন্ড পড়ে গিয়েছে সেই হচ্ছে আসল খুনি। শিবিরে আসা সকল ব্যক্তিদের এই ব্রেসলেটগুলো মূলত গিফট করা হয়েছিল। যাক, অবশেষে কিলারের কোনো না কোনো ক্লু তো পাওয়া গিয়েছে। তাই হয়ে যাক একটু লাল পানি। লাল পানি খেতে খেতে নাচতে নাচতে পুরো পার্টি তারা এনজয় করে। আর এই সুযোগে জুলিয়াস সকলের হাতের ব্রেসলেট চেক করতে থাকে। এক পর্যায়ে এসে বুঝতে পারে ক্যাপ্টেনের হাতের ব্রেসলেটে ডায়মন্ড নেই। তাই জুলিয়াস ক্যাপ্টেনের রুম ভালো করে তদন্ত করতে শুরু করে। এই সময় ভেন্টিলেটরের ভেতর রক্তাক্ত একটা টি শার্ট পায়। খবর পেতে দেরি আছে, কিন্তু পুলিশের কাছে পিন মারতে দেরি নেই। পুলিশ আবার ক্যাপ্টেনকে জেরা করতে শুরু করে। এই মুহূর্তে কারেন্ট চলে যায়। সামান্য লাইটিংয়ে বোঝা যায় ক্যাপ্টেন পালিয়ে যাচ্ছে। সকলে ধাওয়া শুরু করে। জলভূষণের সামনে ক্যাপ্টেন পালাতে শুরু করে। ঘুমবাদ দিয়ে কি আর জলভূষণ চোরকে ধরবে নাকি? যাক, অবশেষে অনেক দৌড়াদৌড়ির পর ক্যাপ্টেনকে ধরতে সক্ষম হয়। এই সময় কারেন্ট চলে আসে। সকলেই অবাক, কারণ ক্যাপ্টেন আর বেঁচে নেই। খুনি ধরার জন্য না হয় পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ যখন খুন করে তখন তাদের ধরতে কে আসবে? এই সময় এন্ট্রি হয় 3 নাম্বার স্যারের। দুই অফিসার তাদের হেড স্যার ধাগরুকে দেখে কিছুটা আতঙ্কিত হয়ে যায়। অফিসাররা বলে, স্যার, আমরা খুনিকে ধরে ফেলেছি। আর ওই সেই একই কথা আবারও শুরু করেন। তেল নষ্ট করে এখানে আসার প্রয়োজন কি? তারা পুরস্কার দেওয়ার জন্য প্রমাণ তো রাখা দরকার, এই সব আর কি। তাই জুলিয়াস তাদের একটা সেলফি তোলার কথা বলে। আর সেলফি তুলতে গিয়ে তারা তো ঝটকা খায়। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ধাগরু বলে, সেদিন রাতে ডক্টরকে যখন বারবার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছিল তখন ছিটকে ক্যাপ্টেনের শরীরে সেই রক্ত লেগেছিল। তিনি ওই স্থানে লুকিয়েছিল। তিনি মূলত খুনি নন। দেবকে ছেড়ে দেওয়া হয় আর 2 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। আর 2 ঘন্টা পর যে যার নিজের স্থানে চলে যাবে। তবে এখন পর্যন্ত আসল জলের খোঁজ পাওয়া গেল না। এই মুহূর্তে ধাগরু স্যার রঞ্জিতকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। রঞ্জিতের পায়ের ওপর 2টি ব্রিফকেস ছিল। ধাগরু স্যার একই বক্স তাদেরকে খুলতে বলে, আর অন্য বক্সে কিলারের ছবি রয়েছে এই কথা সবাইকে জানায়। বক্স খুললে রহস্যময়ভাবে সকলের নামে একটা চিঠি পাওয়া যায়। আর সকলের কুকর্মের কথা সেই চিঠির মধ্যে লিপিবদ্ধ করা ছিল। ধাগরু সকলের করা অপরাধের কথা সকলকেই বলতে শুরু করে, অর্থাৎ সকলকেই কোনো না কোনোভাবে জেলে যেতেই হবে। যদি কেউ ভেবে থাকে 2 ঘন্টা পরেই তারা যে যার নিজ নিজ স্থানে চলে যাবে, তাহলে ভুল। কারণ যতক্ষণ কিলারকে খুঁজে পাওয়া যাবে না ততক্ষণ এই জাহাজ থেকে কেউ নামতে পারবে না। কাল সকাল পর্যন্ত আমার পূজা শেষ হয়ে যাবে, আর ততক্ষণে আমি কিলারকেও ধরে ফেলবো। তার আগে না হয় তোমরা একটু মজা মাস্তি করে নাও। এই বলেই ধাগরু স্যার তাদের সাথে একটু নাচ গান শুরু করে। গান নাচ শেষে সকলেই চিন্তিত। জুলিয়াস এসে বলে, দেখুন, একটা কথা কিন্তু সত্য, ধাগরু স্যার আমাদের জন্য খুনি থেকে কোনো অংশে কম নয়। আর আমাদের 12 জনের মধ্যে কেউ একজন খুনি। তাই আপনাদের মধ্যে যেই খুনি হন না কেন, দয়া করে ধাগরুকে মেরে ফেলুন। মায়া বলে, তোমার কি মাথা ঠিক আছে? ইন্টারপোল অফিসারকে তুমি মারার কথা বলছো? আমাদের সকলের মরার পথ তৈরি করছে তুমি? জলভূষণ বলে, ও আমাদের মারার পথ নয়, বাঁচানোর পথ তৈরি করছে। তাকে শেষ করতে না পারলে তিনি আমাদের সকলের জীবন অন্ধকারে ডুবিয়ে দেবে। রাত হয়ে যায়। মাস্কম্যান খুন করতে বেরিয়ে পড়ে। ধাগরু রুমে গিয়ে ছুরির সাহায্যে তাকে বারবার আঘাত করে। এরপর টেবিলের উপর রাখা ব্রিফকেসের কাছে গিয়ে মুখোশ খুলে ফেলে। বক্স ওপেন করলে তার মধ্যে থাকা আয়নায় মায়া তার চেহারা দেখতে পায়। দেখা যায় ধাগরু স্যার রুমের এক কর্নার থেকে বের হয়। মায়া কান্না করতে করতে বলে, আমি মানছি আপনাকে মেরে ফেলতে এসেছি আমি, কিন্তু ডক্টর, ক্যাপ্টেন, এদের কাউকে আমি মারিনি। আসলে আমার ওপর অনেক ঋণের বোঝা ছিল, তাই স্যারের অ্যাকাউন্ট থেকে অনেক টাকা চুরি করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই খুন জাতীয় কাজ আমি কখনো করিনি। আর শুধু আমিই নই, সকলেই এক এক করে আপনাকে মাঠে আসার চিন্তা করছে। সকলে চাচ্ছে নিজের অপরাধ থেকে বাঁচতে।
কারণ আমাদের সকলকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আপনার কাছে রয়েছে। হতে পারে জুলিয়াস এই সবকিছুর পেছনে রয়েছে, কারণ ওই আমাদের সকলকে আপনাকে মারার জন্য অনুপ্রেরণা দিয়েছে। তখন আলমারির মধ্য থেকে জুলিয়াস বেরিয়ে আসে। আসলে তারা দুজনে মিলেই এই প্ল্যান করেছিল। সকলের হাতে চিঠি দেওয়া হয়েছিল, আর জুলিয়াসের চিঠিতে লেখা ছিল, আমি জানি এই সবার মধ্যে তুমি সম্পূর্ণ নির্দোষ, তাই খুনিকে বের করে আনতে আমাকে মেরে ফেলতে সকলকে অনুপ্রেরণা দাও। একমাত্র খুনি ছাড়া আমাকে মারার কথা কেউ চিন্তাও করবে না। মায়া বলে, আপনারা যতই প্ল্যান করুন না কেন, বিশ্বাস করুন আমি কাউকে মারিনি। এই বলেই মায়া পালাতে গেলে পেছনে আসল মাস্কম্যানকে দেখা যায়। আসল মাস্কম্যান মায়াকে ছুরি দিয়ে আঘাত করে সেই স্থান থেকে পালিয়ে যায়। স্যার মায়াকে সামলায়। জুলিয়াস খুনির পেছনে দৌড়ায়। এক পর্যায়ে খুনি জুলিয়াসকে গুলি করতে গেলে সামনে 2 পুলিশও চলে আসে। তাদের জেল থেকে বের হওয়ার জন্য ধাগ্রো স্যার আগে থেকেই তাদের কাছে চাবি দিয়ে রেখেছিল। যাই হোক, খুনি আর গুন্ডার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে ধাগ্রো স্যার মায়ের জন্য কোনো ওষুধ বানাচ্ছে। তবে এই মুহূর্তে মায়া উঠে দাঁড়িয়ে ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। স্যারকে মারতেই যাবে, স্যার তাকে প্রতিহত করে ফেলে। আসলে ম্যাগাজিনের কভার ফটোর একই কলাম মায়ের কাছেও ছিল। মায়া নিজে দেবার জুতোর মধ্যে চিপ লাগিয়ে দিয়েছিল। এরপর ইচ্ছাকৃতভাবে বাবাকে এই শিপে আসার কথা বলে, কারণ অন্য কোনো অফিসার ছাড়া বাবা আসলে মায়া সহজেই তাকে ম্যানিপুলেট করতে পারবে। ক্যাপ্টেনের মৃত্যু হলো তখন বোঝা গেল মায়ার একার হাতে এই কাজ করা সম্ভব নয়। তখন 2 নম্বর খুনির চেহারা দেখা যায়, ঘুমন্ত জলভূষণ। আর উড়ে এসে জুড়ে বসে জালাব একা বন্দুক জলভূষণের কাছে দেয় সামনে থাকা কিলারকে মেরে ফেলতে। ছাকা খেয়ে বেকা হয়ে যায়। খাল কেটে নিজেই কুমির ডেকে আনে। যাই হোক, মায়া আর জলভূষণ মিলে এই প্ল্যানিং করে তারা 50-50 কমিশন ভাগ করে নেবেন। সেদিন মায়া ডিএনএ টেস্টের রিপোর্ট পরিবর্তন করা অবস্থায় ডক্টর দেখে ফেলেছিল, আর তার হাত থেকে কলমটা নিয়ে নেয়। ডক্টর যেই এই বিষয়টা দেবাকে জানাতে যাবে, এই মুহূর্তে মায়া ডক্টরের মুখে পিনার জোর করে ভরে দেয়। ডক্টর পালিয়ে যেতে চেষ্টা করলেও শেষমেশ মায়ের হাতে ডক্টরের মৃত্যু হয়। বেদে বুঝে ফেলেছিল মায়া আসল কিলার, তাই মায়া তাকে মেরে ফেলে। এরপর আমি ঘুমের নাটক করলেও সুযোগ বুঝে ক্যাপ্টেনকে মেরে ফেলি আর 2 অফিসারকে ফাঁসিয়ে দেই। এই বলে জালাবকে গুলি করতেই যাবে জলভূষণ, কিন্তু বন্দুক থেকে গুলি বের হয় না। আকাশে গুলি ছুড়ে, ডান বাম সব দিকেই গুলি ছুড়ে, গুলি বেরও হয়, কিন্তু জালাবের দিকে বন্দুক তাক করলেই গুলি আর বের হয় না। বেচারা জালাবের কষ্ট বন্দুক ঠিকই বুঝতে পারে। জলভূষণের রাগের লিমিট পার হয়ে যায়। এই মুহূর্তে ধাগ্রো মায়াকে আটকে সেখানে চলে আসে আর এক ধাক্কায় জলভূষণের হাত থেকে বন্দুক ফেলে দেয়। কিন্তু আরেক বোকা এসে আবারও কিলারকে মারতে খুনির হাতে বন্দুক তুলে দেয়। এখন কি আর করার, সকলেই পালাও। পলাপলি শুরু হয়ে যায়। এক সুযোগে মায়া সেই স্থানের বড় একটা অ্যাডজাস্টেবল ফ্যান চালু করে দেয়। বাতাসের তীব্রতার কারণে সেখানে এই বিষয় নিয়ে নানা ধরনের হাসির কাণ্ড ঘটতে শুরু করে। অবশেষে কেউ ফ্যান অফ করে। একটা নতুন মুখ দেখা যায়। এই হচ্ছে জালাল ওরফে জলি। তোমাদের জন্য দুঃখের খবর হচ্ছে আমি আসল জলি, আর সুখের খবর হচ্ছে আমার 69 বিলিয়ন পাউন্ডের প্রয়োজন নেই। আমি নিজেই 169 বিলিয়ন পাউন্ডসের মালিক, তাই এই টাকা তোমরা ভাগ করে নিও। সকলেই খুব খুশি। 2 অফিসারের প্রমোশন হয়েছে। শশীকলা ও জুলিয়াসের বিয়ে হয়ে একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। টাকা ভাগাভাগিতে 12 বিলিয়ন পাউন্ডস করে সকলেই পেয়েছে। মায়া আর জলভূষণ লম্বা টাইমের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে। এইভাবে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এই মুভি কিন্তু 2টি পার্টে বিভক্ত। একই মুভি, কিন্তু শেষ টাইমে 20 মিনিটে ডিরেক্টর ভিন্ন ভিন্নভাবে ভিলেনকে উপস্থাপনা করেছে। একটা হচ্ছে হাউসফুল 5, আর একটা হচ্ছে হাউসফুল 5A। আমরা তখন যে কাহিনী দেখলাম হাউসফুল 5 এর কাহিনী দেখলাম। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি পছন্দ না হয় দয়া করে স্কিপ করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।